This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিশু বিক্রি চক্রে বা সারোগেসি যোগ আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। শিশু বিক্রি চক্রে বা সারোগেসি যোগ বিহারে যে মহিলার থেকে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করে সেই শিশু জন্মদাতা মহিলা ডিভোর্সি। ধৃত মানিকের স্ত্রীও কাজ করতেন আইভিএফ সেন্টারে। বিভিন্ন দুস্থ মহিলাদের জোগাড় করে তাদের সারোগেট মাদার হিসেবে ব্যবহার করা হতো যেমনটা জানতে পারা গেছে। পরে সেই শিশু বিক্রি করা হতো অনুমান সিআইডির। বড় খবর নিঃসন্দেহে ব্রেক করছি আমরা। শিশু বিক্রি চক্রে বা সারোগেসি যোগ বিহারের যে মহিলার থেকে শিশুটিকে নিয়ে আসা হয়েছে সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করে সেই শিশু জন্মদাতা মহিলা ডিভোর্সি। ধৃত মানিকের স্ত্রীও এই কাজ করতেন আইভিএফ সেন্টারে। বিভিন্ন দুস্থ মহিলাদের জোগাড় করে তাদের সারোগেট মাদার হিসেবে ব্যবহার করা হতো। পরে সেই শিশুই বিক্রি করা হতো অনুমান করছেন সিআইডির গোয়েন্দারা। এদিকে যত কাণ্ড আরজি করে এবার ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ফলস সিলিং। সার্জারি বিল্ডিং এ ৩ নম্বর ঘরের ওটির ফলস সিলিং ভেঙে পড়ে। বিহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতীক অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। হাসপাতালের সাজসজ্জায় আড়ম্বর, খামতি নজরদারিতেই। বড় বিপদ হতে পারতো, ক্ষতি হতে পারতো, আহত হতে পারতো, মারাও যেতে পারতো। মানে ছাদ যখন পড়ে যাচ্ছে তাহলে এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলোর তো প্রতিনিয়ত সেগুলো কি কন্ডিশনে আছে সেটা একটা ইন্সপেকশন হওয়া জরুরি। লাস্ট ৩-৪ বছরে সন্দীপ ঘোষের আমলে পুরো জিনিসটাই ছিল একটা করাপশন ছাড়া কিচ্ছু ছিল না। সে যেখানেই কাজ করতো সেখানেই কাটমানি খেত। ওই জন্য ছাদ রিপেয়ার হতো না বা অন্যান্য কিছু রিপেয়ার হতো না। এই সমস্যার জন্য তৈরি হয়েছে। যারা পেশেন্ট ভর্তি আছে তাদের সবারই বিপদ হবে, এটা তো দেখা উচিত সবারই। অবশ্যই এগুলোকে ঠিক করার কি মেরামত করার মানে কাজ চালু করুক। পরিবর্তন হবে, এটাই হচ্ছে কথা। মানুষ পরিবর্তন হবে, মানুষ চলে যাচ্ছে, কিছু পরিবর্তন হচ্ছে না। আর ওটির ছাদ ভেঙে গেছে, কি পরিবর্তন হবে? মানুষের জীবন চলে যেতে পারতো। ওই সময় যদি কোনো ওটি হতো তাহলে কি হতো উপহারা জানে। সরকার খেয়াল রাখা দরকার এটাই উপর। রাজ্য সরকারের উচিত এইগুলো পরিষেবাকে আরো উন্নত করা, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা ওটির এই বেহাল দশার কথা জানিয়ে এসেছেন কর্তৃপক্ষকে, কিন্তু কর্তৃপক্ষ সেই বিষয়ে নজর দেননি। আজ তারই পরিণতি হিসেবে ভেঙে পড়ল ওটির ছাদ। তারা বলছেন যদি সেই সময় ওটি চলতো তাহলে কি হতো, তাহলে যে রোগীর প্রাণ সংশয় তৈরি হতো, বিপদ হতো, যারা সেখানে কাজ করতেন তাদের যদি কোনো বিপদ হতো তাহলে কি হতো, সেই প্রশ্ন তারা তুলছেন। একই সঙ্গে ভেঙে পড়া ওটির ছবি দেখিয়ে তারা বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে যতটা স্বাস্থ্য পরিকাঠামো ঝাঁ চকচকে দেখে মনে হয়, ভেতরে ভেতরে তাতে যে ঘুণ ধরেছে, তার যে ভঙ্গুর যে চিত্র, সেই ছবি ধরা পড়ছে এই ওটি ভেঙে পড়ার ঘটনায়। তারা বলছেন তারা এই কারণেই স্বাস্থ্য ব্যবস্থার যে বদল প্রয়োজন, সেখানে যে আমূল বদল প্রয়োজন, রোগী স্বার্থে যে সেই বদল প্রয়োজন, সেই প্রশ্নেই তারা আমরণ অনশনে ছিলেন, স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে ছিলেন। যা ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। 10,300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া। কলকাতার ট্যাব জালিয়াতিতে নয়া তথ্য। ইতিমধ্যেই চোপড়া থেকে ধৃত দুজনকে এদিন 3 দিনের ট্রানজিট রিমান্ডে পাওয়া গেছে। কমিশনের ভিত্তিতে এদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট কারা ব্যবহার করেছিলেন, কার নির্দেশে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ফরেনসিক অডিট করা হচ্ছে বলেই লালবাজার সূত্রে খবর। এদিকে রাজ্য জুড়ে একের পর এক ট্যাব দুর্নীতির অভিযোগে দিশেহারা প্রশাসন। এবার ট্যাব দুর্নীতি তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ। ট্যাব দুর্নীতি নিয়ে মাথা ব্যথা বাড়ছে নবান্নের। ধারাবাহিকভাবে আসছে ট্যাব জালিয়াতির বিভিন্ন অভিযোগ। এই অবস্থায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল কলকাতা পুলিশ। কেলেঙ্কারি, আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায়, আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়, চাকরি একজনের চাকরি অন্যের কাছে চলে যায়। পশ্চিমবাংলা এটা নতুন কিছু না, সবে তো শুরু হয়েছে। ট্যাব কেলেঙ্কারির ঘটনা অনেক দূর যাবে। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাদের টাকা মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা পশ্চিমবাংলাতেই ঘটে। একটা অর্গানাইজড ফোর্স
যারা এই দুর্নীতিগুলো করেছে বা করছে, ট্যাবের দুর্নীতি বা এর সঙ্গে কিছু অন্যান্য লোকও জড়িত আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশনে তো কোনো ভুল ছিল না। এবার সমাজের মধ্যে ভালো খারাপ লোক আছে, কিছু লোকের দুর্নীতি করেছে, কিছু বাইরের লোকের থেকে পয়সাগুলো নেবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ এগুলো ধরতে পেরেছে। এর মধ্যে যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থেকে থাকে, প্রশাসন এবং আমাদের সরকার নিশ্চিত করে তদন্তের মধ্যে দিয়ে তাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। পাশাপাশি বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গভীর চক্রান্তের মধ্যে দিয়ে এই প্রকল্পকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। এদিকে ট্যাব কেলেঙ্কারির আজ এবার নদিয়াতেও 6টি স্কুলে 66 জন পড়ুয়া ট্যাবের টাকা গায়েব। পড়ুয়াদের টাকা অন্য অ্যাকাউন্টে, নোটিশ জারি স্কুল পরিদর্শকের। আপাতত এফআইআর দায়ের করার নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের। আমরা দেখলাম 20 জন মতো ওদের টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢোকে, অ্যাকাউন্ট নাম্বারে না এসে অন্য অ্যাকাউন্টে টাকাটা ডিসবার্স হয়। আচ্ছা, সেই অ্যাকাউন্টগুলো কোথায় ঘর? অ্যাকাউন্টগুলো বেশিরভাগই হচ্ছে দেখলাম মালদাতে আছে, দিনাজপুরে আছে কিছু। মানে এই চেঞ্জ তো স্কুল অথরিটি করতে পারে, আচ্ছা বাইরে আমরা তো সঠিকভাবেই সাবমিট করেছিলাম। ট্যাবের টাকা পাওনি? না। ট্যাবের টাকা কোথায় গেল? ট্যাবের টাকা তো শুনছি না দুর্নীতি হয়েছে নাকি। দুর্নীতি হয়েছে? তো তোমাদের টাকা কি অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে? তাই তো মনে হচ্ছে অন্য অ্যাকাউন্ট ঢুকে গেছে। এটা জানতে পারলে? চাকদা থানায় তো অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ। কি চাইছো তোমরা? চাইছি না ট্যাবের টাকাটা যেন পায়, অনলাইনে পড়াশোনা করতে পারি, ওর জন্য ট্যাবের টাকা চাই। বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম আমাদের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, তো এখনো পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। মালদা জেলা আদালতের দ্বারস্থ ওই স্কুলের 2 শিক্ষক, প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, জেলা শাসক, থানা এবং পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মিড ডে মিলের চাল সংক্রান্ত একটু এদিক ওদিক হয়েছে, মানে হিসাবটা আমাদের কাছে ঠিক নয়, ক্লিয়ার নয়। চাইতে যাচ্ছিলাম তো কোনো কিছু বলছিল না, উল্টাপাল্টা কাগজপত্র দিত বা দিত না, এরকম করতো। আমরাও তো নিয়ম কানুন আমরা জানি না, তো আমরা আমাদের যেটা যেটা প্রাথমিক মনে হয়েছে আমরা ডিএমকে জানাবার মনে করেছি, মিড ডে মিল সেকশনের চেয়ারম্যান, ওনাকে আমরা জানিয়েছি। পরবর্তীতে আমরা থানা, কোর্ট আমরা এগুলো সব জানিয়েছি। অভিযোগ যদি করে থাকে কিছু হয়নি। আমরা অনেক দিন স্কুলে আছি, হেডমাস্টার বহুত আগে থেকে আমরা স্কুলে আছি, কিচ্ছু হয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কিছুই বলতে চাননি। স্যার স্যার না, স্যার কিছু বলতে চাইলেন না। আইনস্থ ব্যবস্থা নেওয়ার আশ্বাস শাসক দলের। পাল্টা এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তদন্ত করে যেন সঠিক ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়, আর পাশাপাশি এই ধরনের অপকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সমস্তটাই একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি হচ্ছে এবং অদ্ভুতভাবে দেখছি প্রশাসন এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না। থানা, ডিএম অফিস, কারো কোনো ভূক্ষেপ নেই। অদ্ভুত একটা অ্যানার্কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এই অবস্থা চললে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়াবে সেটা ভাবনার বিষয় হয়ে আছে। আরজি করে গাছ কাটা ঘিরেও দুর্নীতির অভিযোগ। 80 বছরের পুরনো 2টি সোনাঝুরি গাছ কাটা নিয়ে বিতর্ক। সেগুন গাছের মতন দাম সোনাঝুরি গাছের। কেএমসি কর্মীরা কার অনুমতি নিয়ে 2টি গাছ কাটলেন? বন দপ্তরের অনুমতি কি নেওয়া হয়েছিল? প্রশ্ন তুলে সরব হয়েছে আরজি করে সিনিয়র জুনিয়র চিকিৎসকদের একটা অংশ। একটি গাছ কাটলে বিকল্প 5টি গাছ লাগাতে হয়। বিকল্প গাছ লাগানো হলে তবেই অনুমতি দেয় বন দপ্তর। নিয়ম অনুযায়ী কেন গাছ কাটতে চাইছেন তা ব্যাখ্যা করে কেএমসিকে চিঠি দেওয়ার কথা কর্তৃপক্ষের। সেই চিঠি এনওসির জন্য বন দপ্তরে পাঠানোর কথা। বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে অনুমতি দিলেই গাছ কাটা যাবে। এক্ষেত্রে সেসব নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
কখন কাটা হয়েছে কেউই আরজি করে পক্ষ থেকে যারা ডক্টরস আছে তারা জানতো না যতদূর আমি জানি। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ছবিগুলো যখন প্রকাশ পাওয়ার পরে মানে যখন ছড়িয়ে পড়ে তখন সবাই একটা বিক্ষোভে ফেটে পড়ে যে এই গাছটা কেন কাটা হলো। তবে জানা গেল যে সিআইএসএফ নাকি তারা একটা রিকমেন্ড করেছিল যে দেয়াল টেয়াল ভাঙছে বা একটা সিকিউরিটির কনসার্ন দেখিয়ে নাকি রিকমেন্ড করেছিল কেএমসিকে, কেএমসি নাকি কেটে নিয়ে চলে গেছে। আমাদের এখানকার প্রিন্সিপাল বা এমএসবি স্যারেরা কেউ কিছু জানে না। এই গাছটা ভেঙে ফেলে দেওয়াতে মানে কেটে ফেলাতে প্রচুর পুরনো ডাক্তার প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছে এবং সেই নিয়ে হয়তো একটা অভিযোগ জানাবে অথরিটির কাছে। আমরা বড়জন গাছ ছাড়তে পারি, আমরা তো যা আছে দেখবেন বাইরের দিকে যে গাছগুলো ছিল যখন সঙ্গে সঙ্গে ছেটে দিই আমরা জাস্ট ছাটা মানে কি বলতো আপনার ওই একটা তাই বলতে ট্রিমিং যেটা বলি আমরা। কিন্তু আমাদের কাছে তো কোনো খবর নেই এরকম, পুরসভা জানা নেই। তাহলে প্রাইভেট কেন প্রাইভেট গাছ কাটার বহু লোক আছে, প্রাইভেট গাছ কেটেছে ওরা, প্রাইভেটের লোকেরা কাটে। কর্তৃপক্ষ বলছেন গাছ যে একেবারে গোড়া থেকে কেটে ফেলা হবে এটা তাদেরও অজানা ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে কারা কেএমসি কার অনুমতিতে গাছ একেবারে গোড়া থেকে কেটে ফেললো। এই একটি গাছ শুধু নয়, এরকম আরও একটি গাছ রয়েছে এই চত্বরে, সেটিও কেটে ফেলা হয়েছে। সিআইএসএফ তাদের বক্তব্য যে তারা ট্রিমিং অর্থাৎ ছাঁটাইয়ের জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু গাছ গোড়া থেকে কেটে ফেলতে হবে এই রকম কোনো বিষয় তারাও কোনো রকমভাবে কোথাও কিছু জানাননি। তাহলে সিআইএসএফ বলছেন যে তারা ট্রিমিংয়ের জন্য বলেছিলেন, কর্তৃপক্ষ বলছে তারা গোড়া থেকে গাছ কাটার কথা জানতেন না, কলকাতা পুরসভা গাছ কেটে ফেললো। আর এখানেই সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা পুরো বিষয়টি নিয়ে রহস্য রয়েছে, পুরো বিষয়ে বিতর্কের অবকাশ রয়েছে, সেই বিষয়ে তারা জানাচ্ছেন। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এদিকে রাজ্যে পথ দুর্ঘটনা রোধে বৈঠক প্রশাসনের। মঙ্গলবার 2 বাসের রেষারেষিতে সল্টলেকে মৃত্যু হয় এক ছাত্রের। দুর্ঘটনা রোধে নজরদারি বাড়াতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের নগর উন্নয়ন দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তারা, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক ছাড়াও এই বৈঠকে রয়েছেন বাস, মিনিবাস, ক্যাব সহ বিভিন্ন গণপরিবহন সংগঠনের কর্তারাও।